সমকালের এই খবরটা খুব ইন্টারেস্টিং। লিখেছে জামাত এনসিপি সমঝোতা, দুই সাবেক উপদেষ্টায় আটকা পড়ে আছে। মানে জামাত এবং এনসিপি যে সমঝোতা, মানে নির্বাচনী সমঝোতা, এটা দুইজন উপদেষ্টার জন্য আটকা পড়ে আছে। সাবেক উপদেষ্টা বলাই যায় যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তাহলে ঘটনাটা কি? এখানে লিখেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামাতে ইসলামী। ভয়ঙ্কর কথা যে এই যে এনসিপির সঙ্গে জামাতের জোট হবে, সব ঠিক আছে, কিন্তু এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই সাবেক দুই উপদেষ্টাকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামাত ইসলাম। কিন্তু কেন? জামাত ইসলাম বলতেছে যে এই দুই উপদেষ্টাকে প্রার্থী করলে তাদের উপদেষ্টা থাকার সময়ে যে বিতর্কিত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের দায় পড়বে জামাত ইসলাম এনসিপি জোটের উপর। আবার এই জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট বলেও বিএনপি ভোটের প্রচারে সমালোচনা করবে, বলবে যে এই তো সরকারের দুই উপদেষ্টা আছে জামাতের জোটে, তার মানে এই জামাত আসলে এই ইউনূস সরকারের কাছ থেকে নির্বাচনে সহায়তা পাবে, এরকম একটা সমালোচনা কিন্তু বিএনপি করবে। এটা সত্য। গোপন সূত্র জানায় যে দুই সাবেক উপদেষ্টাকে ছাড়া জোটে আসতে রাজি নয় এনসিপি। এনসিপি বলতেছে না, আমরা ওই দুজনকে ছাড়া তোমাদের জোটে যাব না। মাহফুজ এবং আসিফ দলীয় অবস্থান ও প্রার্থিতা নিশ্চিত করা ছাড়া জামাতের সঙ্গে জোটে যেতে রাজি নন এনসিপি। তাদের অনুসারীরা সরাসরি জোটের বিরোধিতা করতেছেন। মানে এই আসিফ এবং মাহফুজের অনুসারীরা তারা জামাতের সঙ্গে জোটের বিরোধিতা করতেছেন, তারা বিএনপির সঙ্গে জোট চান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখাও করতে চান। তবে এনসিপিকে সপ্তাহখানেক আগে 4টি আসন ছাড়ার প্রস্তাব করা বিএনপি এখন আর আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। অবশ্য বিএনপিরকেও আমরা অনেক কথা বলি, বাট যদিও চারটা আসন কম হয়ে যায়, বাট বিএনপি বলছিল কিন্তু সপ্তাহ আগে যে 4টা আসন নাও, 4 জনের, তাহলে আসো। কিন্তু তখন এনসিপি বলছে যে না, আমরা 4টা আসনে রাজি না। তো এখন আর ওই সময়ও নাই, বিএনপি মোটামুটি 300 আসনেই জোট সহ নিজেদেরকে সব সহ মনোনয়ন দিয়ে ফেলাইছে। এখন আর বিএনপি আগ্রহ দেখাচ্ছে না। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে মাহফুজ আলম, আসিফ মাহমুদের কথা বলতেছি, যে আদালতের রায় দেওয়া সত্ত্বেও ইশরাক হোসেনকে নগর ভবনের মেয়র পদে শপথ পড়ায়নি আসিফ মাহমুদ। এ নিয়ে কত কিচ্ছা কাহিনী, সেই নগর ভবন ঘেরাও হলো, আন্দোলন হলো, কিন্তু আসিফ মাহমুদ শেষ পর্যন্ত ইশরাককে মেয়র বানালেন না। এখন সে আসিফ মাহমুদ আবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে চায়, পিছিয়ে পিছিয়ে ঘুরে বৈঠক করার জন্য। কি আর বলবো। যাই হোক, তো গত বুধবার এনসিপির নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত 90% সদস্য জামাতের সঙ্গে জোটের প্রস্তাব করেন। এটা একটা ভালো দিক যে এনসিপি নির্বাহী পরিষদের বৈঠকে 90% মেম্বার তারা বলতেছে যে আমরা জামাতের সঙ্গে জোট চাই। 10% করে নেই, হতেই পারে। এই প্রস্তাবের লিখিত কার্য বিবরণী তৈরির পর জামাতের আমিরের সঙ্গে এনসিপি নেতারা বৈঠকে বসেন। মানে এই যে 90%-এর প্রস্তাব, এটার একটা লিখিত কার্য বিবরণী তৈরি করেছে, এটা কিন্তু ভালো কাজ করেছে এনসিপি, যে দেখো এই 90% লোক চায় জামাতের সঙ্গে জোট করব। তারপর জামাতের আমিরের সঙ্গে বৈঠকে বসে এনসিপি এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আসন বন্টনের আলোচনা এখনো চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য জানা যায়নি, কারণ এনসিপি এক্ষেত্রে কঠোর গোপনীয়তা অবলম্বন করতেছে। এনসিপির শীর্ষ 10 নেতার মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নাহিদ সরোয়ার, নেভা সহ 5 নেত্রী, এই 5 নেত্রীর ভিতরে তাসনিম যারা আছে কিনা আমি জানি না, এখানে কিছু লিখে নাই। এই ধর্মভিত্তিক দল জামাতের সঙ্গে জোটের বিরুদ্ধে, তাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা চলতেছে এবং তাদের কয়েকজনকে এই জোটের প্রার্থী করা হবেও বলে আলোচনা আছে। এখন সমস্যা হচ্ছে যে আসলে এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এদের বিরুদ্ধে আসলে জামাতের অভিযোগটা কি? আসন বন্টন আলোচনার দায়িত্বে থাকা জামাতের নেতারা বলেছেন যে একজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে, মানে আসিফ মাহমুদের বিরুদ্ধে। এখন সেগুলো সত্য হোক মিথ্যা হোক যাই হোক, কিন্তু তাকে যদি আমরা জোটের প্রার্থী করি তাহলে এই দায়গুলো কিন্তু আমাদেরই নিতে হবে, কারণ জামাত ইসলাম হচ্ছে ক্লিন ইমেজের দল এবং তাদের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পর্যন্ত নাই, প্রমাণ দূরের কথা। এখন এই আসিফ মাহমুদ এর বিরুদ্ধে অভিযোগ আছে, যেমন জামাতের দুজন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদিন এবং মতিউর রহমান ইজামি, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগও ওঠেনি দুর্নীতির। তো সেক্ষেত্রে জামাত বলতেছে যে না, এই কারণে তাকে নেওয়া যায় না। আর বাকি থাকে মাহফুজ আলম উপদেষ্টা থাকাকালীন সময়ে তিনি জামাত সহ মওদুদির মতবাদ সহ নানা বিষয়ে জামাতকে লাগাতার আক্রমণ করতেন। সুতরাং তাকে প্রার্থী করলে জামাতের
তৃণমূলের কাছে খারাপ বার্তা যাবে। এখন এটা তো জামাত বললো, কিন্তু ওই যে মেজর আক্তারকে তো কদিন আগে নিল, সেও তো অল টাইম জামাতকে গালিগালাজ করতো, জানি না বুঝি না, যাই হোক। এখন জামাতাদের মূল্যায়ন হচ্ছে যে এই দুই সাবেক উপদেষ্টার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী এবং প্রশাসনের সঙ্গেও কিন্তু দ্বন্দ্ব রয়েছে এই আসিফের এবং মাহফুজের। সুতরাং তাদেরকে যদি জামাতের প্রার্থী করি, তাহলে প্রশাসনের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জামাতের দ্বন্দ্ব হবে এবং এর দায় জামাতকে নিতে হবে। এবং সাবেক এই দুই উপদেষ্টাকে প্রার্থী করলে সরকারের মদতপুষ্ট হিসাবে চিহ্নিত হওয়ার পাশাপাশি সরকারের যেটা শক্তি আছে, এই শক্তির বিরোধিতার মুখে পড়ার ঝুঁকি রয়েছে, যা নির্বাচনে ক্ষতিগ্রস্ত করবে। সরকারি শক্তির বিরোধিতার মুখে পড়ার মানে সরকারের বিরোধী সরকার আছে, আমি সবসময় বলি, তাদের বিরোধিতার মুখে পড়ার ঝুঁকি আছে, যেটা নির্বাচনে তাদের ক্ষতি করবে, অথবা নির্বাচনে ওই শক্তিটা এমন করবে যাতে জামাত জিতে আসতে না পারে। তার মানে আসিফ এবং মাহফুজ কিন্তু মানে এমন একটা কিছু করেছে যে অনেককেই কিন্তু খেপিয়ে তুলেছে। ওদিকে আবার জামাতের সঙ্গে কিন্তু এই এবি পার্টিরও আলোচনা চলতেছে। সেখানে এবি পার্টিকে কয়েকটা আসন ছাড়বে, ফুয়াদ এবং মঞ্জু একজনকে তো দিবেই। তো এবি পার্টি বলেছেন যে জামাত আসিফ এবং মাহফুজ এই দুই উপদেষ্টাকে প্রার্থী করবে না। এখন মাহফুজ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি স্পষ্ট না করলেও আসিফ মাহমুদ ঢাকা 10 থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। তিনি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি এতে রাজি হয়নি। এবং এনসিপির এক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন যে আসিফ দলে আসতে এবং জামাত জোটের প্রার্থী হতে প্রস্তুত। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি ঘোষণা দিবেন এবং মাহফুজও এনসিপিতে যোগ দিবেন। এখন দেখেন, এই নুরুল হক নূর 2টা আসনের জন্য বিএনপির কাছে দলটাকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর কথা হয়েছে যে নূর এবং রাশেদ ট্রাক মার্কা নির্বাচন করবেন, কিন্তু রাশেদের এলাকায় বিএনপির লোকজন রাশেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে রাশেদ বলেন যে আমি তাহলে গণ অধিকার পরিষদ ছেড়ে আমি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নির্বাচন করব। তখন নুরুল হক নূর বললেন যে ঠিক আছে, তাহলে তিনি সাংবাদিকদেরকে বললেন যে রাশেদ দলের অনুমতি নিয়েই এই কাজটা করবেন। কিন্তু তারপরে যখন নূরের কাছে খবর এলো যে জামাত ইসলাম আসিফ মাহমুদকে নিবে না, তখন আবার তিনি আসিফ মাহমুদকে বললেন তুমি যদি আমার দলে আসো তাহলে তোমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করব। আসিফ মাহমুদও হয়তো রাজি হয়ে গিয়েছেন। তারপরই আবার ঘোষণা দিল যে রাশেদকে বহিষ্কার করা হলো। তো এই যে গণ অধিকার পরিষদ, যাকে একসময় বিভিন্নকে বলা হতো যে বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী, তার এই অবস্থা। 2টা আসনের জন্য দলকে বিক্রি করেও এখনো মানে ঝামেলা যাচ্ছে না, এখন দলটিকে কিনা সন্দেহ। জামাতের কাছে এনসিপি ও এবি পার্টি 50টা আসন চেয়েছে, তবে জামাত 30টা আসন নিয়ে আলোচনা করছে। শর্ত দিয়েছে যে যেসব আসন ছেড়ে দেওয়া হবে সেগুলোর বাইরে এনসিপি প্রার্থী দিতে পারবে না। এনসিপি ওই 30টা আসনের প্রার্থী দিবে। তবে এনসিপি চায় যে 30টা আসন ছাড়লেও আরো 10-20টা আসনে শাপলা-কলির প্রার্থী থাকবে। কিন্তু জামাত বলতেছে যে না, 300 আসনে জোটের মাত্র 300 জন প্রার্থী থাকবে। এনসিপি বাড়তি প্রার্থী দিলে অন্য দলও দিবে, তখন এটা জোট থাকে না, তাই না? আমরা যে কটা দল মিলে জোট করবো 300টা আসনে, 300টা আসনে শুধু একজন প্রার্থী থাকবে। কাজেই তোমাদের 30টা এর বাইরে তোমরা কোনো মনোনয়ন দিতে পারবে না। এখন এনসিপি তারা বলতেছেন যে আমরা তো অলরেডি 150 ফর্ম বিক্রি করে ফেলাইছি, এখন যদি আমরা এই বাড়তি প্রার্থী না দিতে পারি তাহলে কিন্তু দল আবার ভাঙবে। তো এনসিপি একজন নেতা আবার বলেছেন যে চরমোনাইর পীরের ইসলামী আন্দোলনের চেয়ে অন্তত 5টা আসন এনসিপিকে বেশি দিতে হবেই হবে, কারণ জোটে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে এনসিপি থাকবে। প্রথম জামাত, দ্বিতীয় এনসিপি, তৃতীয় যে হয় হোক, কিন্তু এনসিপি তৃতীয় অবস্থান নিবে না। এ শর্তেই জামাতের সঙ্গে আলোচনা চলতেছে। জামাতের সঙ্গে সমঝোতার আলোচনায় প্রথমে 150টি আসন চেয়েছিল এই চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন, পরে বলে যে 120টা আসন দিতে হবে। সর্বশেষ বলল যে আমাদেরকে 100 আসন ছাড়তে হবে। মামুনুল হকের খেলাফতে মজলিস বলে যে আমাদেরকে দিতে হবে 50টা আসন। পরবর্তী সময় এই দাবি 35টায় নেমে এসেছিল। তবে যদি এনসিপি জামাতের সঙ্গে আসে তাহলে খেলাফত বলতেছে আমাদেরকে 22টা দিলেই হবে, হয়তো 22টা দিবে না, 7-8-10টা দিবে আর কি, হয়তো 10টা দিবে আর কি। আর চরমোনাইয়ের পীরের দলকে 30 থেকে 35টা আসনের বেশি দিবে না। এতেই কিন্তু ক্ষুব্ধ ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত। গতকাল গুঞ্জন ছিল তারা এই দুটি দল জোট থেকে বেরিয়ে যাচ্ছে। তবে সরাসরি তারা স্বীকার করে না, তারা বলতেছে না জোট থেকে বেরোয় নেই, এখনো আলোচনা চলতেছে। আমার মনে জোট থেকে বেরোবে না, একটু আসন বাড়ানোর জন্য একটু চাওয়াচাবি করে আর কি। এখন চরমোনাই এবং মামুনুল হকের নতুন প্রস্তাব হলো জামাত 150, এনসিপি, ইসলামী আন্দোলন ও বাকি 9 দল 150 আসনে নির্বাচন করবে এবং চরমোনাইয়ের হাত পাখার প্রার্থী হবে
75 আসনে। সূত্র জানায় যে 8 দলের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বৈঠক ডেকে এবং ওই বৈঠকে বাকিদের আমন্ত্রণ জানিয়েছিল জামায়াত। তবে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত আসন বন্টনে সুরাহা ছাড়া কোনো বৈঠকে যোগ দিতে অস্বীকৃতি জানায় এবং জামাত বলছে যে আর শনিবার এই বৈঠকটা আবার হতে পারে। ওদিকে আবার বিএনপির কাছ থেকে আসন না পাওয়া লেবার পার্টিও জামাতের সঙ্গে আসতে চায়। বিএনপি তার সঙ্গে থাকা 12 দলীয় জোট এবং 11 দলীয় জোটকে একটি করে আসন ছাড় দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে জামাতের সঙ্গে ভিড়তে চাইতেছে। আবার 12 দলীয় জোটের শরিক জাপা জাফর নেতা আহসান হাবিব তিনি জামাতের সঙ্গে জোট করতে চান। তিনি কুষ্টিয়া 2 আসনে জামাতের সমর্থন চেয়েছেন। আবার কর্নেল অলি আহমেদের এলডিপির মহাসচিব রেদওয়ান চলে গিয়েছেন বিএনপিতে। তো এতে আবার অলি ক্ষুব্ধ, অলিও চান জামাতের সঙ্গে জোট করে নির্বাচন করতে। তবে জামাত অলিকে মাত্র একটা আসনে ছাড় দিবেন এবং অলিকে বলেন যে আপনাকে আমরা একটা আসন ছাড় দিব, কিন্তু আপনি যেহেতু মুক্তিযোদ্ধা আপনাকে আমরা এই জোটের প্রধান বানিয়ে দেবো। মানে জামাতের যে জোটটা হবে আর অন্য দলের সঙ্গে এই জোটের প্রধান সভাপতির পদটা আপনার থাকবে, এই প্রস্তাব দিয়েছে। এখন এই হচ্ছে কি ঘটনা। এখন আপনারা কি ভাবছেন যে জামাত কিন্তু কথা যেটা বলে কিন্তু করে। জামাত যে এই যে বলছে যে তারা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই 2 জন সাবেক উপদেষ্টাকে জোটে নিবেন না, তারা আসলে এই সিদ্ধান্ত পরবর্তীতে আলোচনার মাধ্যমে পরিবর্তন করলেও করতে পারে কিনা। আবার একটা প্রশ্ন হচ্ছে যে এনসিপি তাদের এই জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ 2 জন স্টেক হোল্ডার আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই 2 জনকে ছাড়া জামাতের সঙ্গে আসলে নির্বাচনী জোটে যাবে কিনা, এই 2টা বিষয় আসলে এখন দেখার বিষয় এবং আপনাদের মতামত চাই। আপনারা কি ভাবছেন একটু কমেন্টে জানাবেন।